রহস্যরাত। হ্যালো বন্ধুরা, এই বছরে একেবারে রাজ্যটাকে দেখা মিলল বলো। মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে। শাড়ির ভাজে আর পাঞ্জাবির সাজে তোমরা তো সারাদিন প্রচুর মজা করলে। আর যারা সিঙ্গেল তারা নিশ্চয়ই ভিড়ের মধ্যে থেকে নিজেদের প্রিয় মানুষটাকে খুঁজে বেড়ালে। কেউ কেউ হয়তো পেয়েও গেছো। তাই এই প্রেম প্রেম আবহাওয়াতে একটুখানি ভয়ের রেশ মেশানোর জন্য আজকে চলে এসেছি রহস্যরাতের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড নিয়ে। আজকের এপিসোডে তোমরা যে ঘটনাটা শুনবে তাতে প্রেমও আছে আবার ভয়ও আছে। আজ তোমাদেরকে যে ঘটনাটা শোনাবো সেটা আমাকে পাঠিয়েছে বেহালা থেকে সঞ্চারী কুণ্ডু। সঞ্চারী আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে রহস্যরাত@gmail.com এতে। মূল ঘটনাটা খুব রিসেন্টলি ঘটেছে সঞ্চারীর বন্ধু অর্পিতার সাথে। অর্পিতাকে দেখতে খুব সুন্দর আর ছোটবেলা থেকেই সে পড়াশোনাতেও প্রচণ্ড ভালো। বলতে গেলে পড়াশোনা ছাড়া আর সে কিছুই বুঝতো না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তার প্রেমে প্রচুর ছেলে পড়েছে, কিন্তু পড়াশোনা বাদে অন্য কোনো দিকেই সে তাকায়নি। ইউনিভার্সিটির পর সে IBPS পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করলো আর 1 বছরের মধ্যেই পেয়ে গেল একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি। কিন্তু এখানেই থেমে থাকলো না। চাকরিতে ঢোকার পরেই তার প্রমোশনের চিন্তা শুরু হয়ে গেল। এতে আমি আর অর্পিতার বাবা মাও বুঝতে পারলাম যে তার জীবনসঙ্গী তার বাবা মাকেই খুঁজতে হবে। তাই অর্পিতার বাবা সেই কাজ শুরু করে দিলেন। কিন্তু আজকালকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য পাত্র বা পাত্রী পাওয়াটা একটা বেশ দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত পেপারে এবং ম্যাট্রিমনি সাইটে চোখ রাখলেন অর্পিতার বাবা। বেশ কটি সম্বন্ধও পেলেন, কথাবার্তা দেখাশোনা এগোলো, কিন্তু রেজাল্ট কিছুই পাওয়া গেল না। এই করেই 2 বছর কেটে গেল। 2 বছর ধরে এইভাবে সম্বন্ধ দেখা আর তারপরে রিজেকশন, এই সবেতে একেবারে বিরক্ত হয়ে উঠেছিল অর্পিতা। কখনো পাত্রকে পছন্দ হচ্ছে না, কখনো আবার বাড়ির লোককে পছন্দ হচ্ছে না, কারোর সাথে কুষ্টি মিলছে না, কারো আবার অন্য কোনো রকমের সমস্যা। এই সবেতে অর্পিতা বিরক্ত হয়ে ঠিক করলো আর সে বিয়েই করবে না। তখনই একটা ভালো সম্বন্ধ পাওয়া গেল। ছেলেটির নাম উজান চৌধুরী, IT সেক্টরে কর্মরত, বাবা মার একমাত্র ছেলে। প্রথমবার দেখাতেই অর্পিতা তাকে খুব পছন্দ হয়ে গেছিল। সে যেন একেবারে ঠিক অর্পিতা যেমনটা চায় সেরকমই, আর তার বাড়ির লোকজনও প্রচণ্ড ভালো। তাই অর্পিতা এই বিয়েতে মত দিল। অর্পিতার বাবা মারও পাত্র ও তার বাড়ির লোককে খুব পছন্দ হয়েছিল, আর পাত্রপক্ষেরও অর্পিতাকে খুব পছন্দ হয়েছিল। সেই জন্য দুপক্ষই যখন রাজি তখন বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। কিন্তু সমস্যা একটা ছিল, উজান অর্পিতার সাথে নিজে থেকে খুব একটা কথা বলতো না। যতবার তাদের মধ্যে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে ততবারই এগিয়ে গেছে অর্পিতা। উজান শুধু তার ডাকে সাড়া দিয়েছে মাত্র। উজানের সাথে কথা বলে অর্পিতা বুঝেছিল সে খুবই ইন্ট্রোভার্ট, আর সেই জন্যই হয়তো এইভাবে কথা বলার ক্ষেত্রে সে আগে এগিয়ে আসতে চায় না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিয়ের আগেই একবার খোলাখুলি কথা বলে নেওয়া দরকার। উজান আদৌ বিয়েতে রাজি তো? অর্পিতা উজানকে একদিন দেখা করার জন্য বলল। তখন উজান বলল, আমিও এই কথাটা বেশ কদিন ধরেই ভাবছিলাম। তুমি আমার সাথে সামনের শনিবার একবার চন্দননগর যেতে পারবে?
তখন অর্পিতা বলল, চন্দননগর? অত দূর কি করতে যাব? কি আছে ওখানে? তখন উজান বলল, চলোই না একবার, গেলেই দেখতে পাবে। চন্দননগরে অর্পিতা এর আগে কখনো যায়নি, তবে বন্ধুদের কাছে চন্দননগরের নাম শুনেছে অনেক। জগদ্ধাত্রী পুজো বা চন্দননগর ঘাট, আরও অনেক কিছু। তাই চন্দননগর যাওয়ার ব্যাপারে সে আর অমত করল না। অর্পিতার গাড়ি ছিল আর সে নিজেই ড্রাইভ করত, তাই গাড়ি নিয়েই বেরিয়ে পড়ল উজানকে নিয়ে চন্দননগরের উদ্দেশ্যে। চন্দননগরে পৌঁছে উজান অর্পিতাকে একটা বাড়ি দেখিয়ে তার সামনে গাড়িটা পার্কিং করতে বলল। বাড়িটা বেশ বড় আর খুব সুন্দর। সামনে একটা বড় বাগানও আছে। গেটের ওপর লেখা আছে তিলোত্তমা অনাথ আশ্রম। অর্পিতা প্রচণ্ড অবাক হয়ে উজানকে জিজ্ঞেস করল, এই অনাথ আশ্রমে নিয়ে এলে কেন আমাকে? তখন উজান বলল, ভেতরে চলো না, বলছি সব। ভেতরে ঢুকে অর্পিতা দেখল বেশ সুন্দর পরিপাটি সাজানো গোছানো সব। ছোট ছোট অনেক শিশু বাগানে খেলা করছে। অনাথ আশ্রমের তত্ত্বাবধানের অনেক লোক রয়েছে, কিন্তু তাদের মধ্যে যারা প্রধান তারা হলেন একজন বৃদ্ধা এবং বৃদ্ধ। তাদের সাথে অর্পিতাকে আলাপ করিয়ে দিল উজান। বৃদ্ধা উজানকে বললেন ওকে নিয়ে ওপরে যেতে। তখন উজান ওপরে নিয়ে এসে তাকে বসালো একটা ঘরে। ঘরটা একেবারে ছবির মতো পরিপাটি করে সাজানো গোছানো। দেয়ালের ওপর একটা খুব সুন্দরী মেয়ের পোর্ট্রেট। অর্পিতা উজানকে জিজ্ঞেস করল, ইনি কে? আর তুমি আমাকে এখানে কি করতে আনলে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন উজান বলল, ওই হলো তিলোত্তমা। আমাদের 12 বছরের সম্পর্ক। খুব ভালোবাসি ওকে আমি, ও আমাকে খুব ভালোবাসে। আমাদের বিয়ের ব্যাপারে দুই পরিবার থেকে কোনো সমস্যা ছিল না। বিয়ের দিনও ঠিক হয়ে গেছিল। তার আগে রেজিস্ট্রি করতাম আমরা। রেজিস্ট্রির দিন তিলোত্তমা ওর বাবা মার সাথে গাড়ি করে কলকাতায় আসছিল। রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে। তিলোত্তমার বাবা মার খুব একটা আঘাত লাগেনি, কিন্তু তিলোত্তমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরই তিলোত্তমা মারা যায়। তার মৃত্যুর পর এই বাড়িটাতেই তার বাবা মা এই অনাথ আশ্রমটা খুলেছেন। ছোট ছোট শিশুদেরকে নিয়ে বেশ কেটে যায় ওনাদের সময়। অর্পিতা চুপ করে সব কিছু শুনতে থাকলো। আবার বলে চলল উজান, আমি আগেও প্রতি শনিবার ওর সাথে দেখা করতে আসতাম চন্দননগরেতে, তাই এখনো আসি ওর সাথে দেখা করতে। বলতে পারো সারা সপ্তাহ আমি অপেক্ষা করি এই শনিবারটার জন্যই। তিলোত্তমাও ওর দুনিয়া থেকে আমাদের দুনিয়াতে আসে আমার সাথে দেখা করতে। ঘন্টার পর ঘন্টা কথা বলি আমরা। সারা সপ্তাহ আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেই সব কিছু। এতেই সময়টা কিভাবে যেন কেটে যায়। তুমি নিশ্চয়ই আমাকে পাগল ভাবছো। তিলোত্তমা মারা যাওয়ার শোকে আমি এই সমস্ত ইমাজিন করে নিয়েছি। আমার মাও তাই ভাবে, জানো তো। তাই মা আমাকে নিয়ে গেছিল সাইকিয়াট্রিস্টের কাছে। কিন্তু আমি জানি, আমি যা দেখছি তা আমার মনের ভুল নয়। তিলু সত্যিই আসে আমার সাথে দেখা করতে। মা আমাকে বিয়ে দিতে চায়, ভাবে বিয়ে হলে হয়তো আমার মাথা ঠিক হয়ে যাবে, আমি তিলুকে ভুলে যাব। কিন্তু মা বুঝতেই পারছে না সেটা সম্ভব নয়। আমি তিলুকে কখনো বলতে পারবো না। আর এই সপ্তাহে একদিন তিলুর সাথে আমার যে দেখা হয়, আমি সেটা নিয়েই খুশি। আমার আর কিচ্ছু চাই না। 2 বছরে অর্পিতা এই বিয়ের সম্বন্ধের জন্য অনেক রকম ছেলের সাথেই আলাপ করেছে। তাই সে সব শুনতে শুনতে ভাবছিল
এই ছেলেটা কি বিয়ে করবে না বলে তাকে গল্প শোনাচ্ছে, নাকি সত্যি সত্যি প্রেমিকা হঠাৎ করে মারা যাওয়ার জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে বুঝতে পারল না কি বলবে এখন। তখনই উজান খুব উৎফুল্ল হয়ে বলে উঠল, আরে ওই দেখো, তিলু এসে গেছে। ওই দেখো, ওই জানলার সামনে দাঁড়িয়ে আছে। জানলার দিকে তাকালো অর্পিতা। পর্দাটা যেন একটু তুলে উঠল। পরেই অর্পিতা ভাবল, না না, এইসব কি ভাবছে সে। উজানের কথা শুনে সেও এবার হ্যালুসিনেট করতে শুরু করেছে। তখন উজান বলল, কিছুই দেখতে পেলে না, তাই না? আসলে ও খুব দুষ্টু। ও আমাকে ছাড়া আর কাউকেই দেখা দেয় না। সেই জন্যই আমি কাউকেই বোঝাতে পারি না যে ও সত্যিই আসে। দেখো অর্পিতা, তুমি নিশ্চয়ই আমার ওপর খুব রেগে যাচ্ছ। সত্যি, আই এম ভেরি সরি। আমি চাইনি তোমার বাড়ি যেতে, কিন্তু মা জোর করে নিয়ে গেল। মাকে কিছুতে বোঝাতেই পারছিলাম না, আর কিভাবে তোমাকে বলবো সেটাও বুঝতে পারছিলাম না। দেখো, বিয়ে করা আমার পক্ষে তো সম্ভব নয়, তবে আমরা বন্ধু হতে পারি ভালো। অর্পিতা সত্যিই বুঝতে পারছিল না এখন তাকে রাগ দেখাবে নাকি সহানুভূতি। যাই হোক, এই ছেলের সাথে যে তার আর ঘর বাঁধা হবে না সেটা তো ক্লিয়ারই হয়ে গেছিল, তাই এইখানে আর থাকার কোনো দরকার নেই। তাই অর্পিতা উঠে বলল, আমি তাহলে এখন আসি উজান, অনেক দূর ড্রাইভ করতে হবে তো। তুমি চিন্তা করো না, আমি বাবাকে বলবো তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দিতে এই বিয়েতে আমাদের মত নেই। উজান বলল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিকই, তোমায় অনেক দূর যেতে হবে, চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসছি। অর্পিতা বলল, না না, দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। ড্রাইভ করতে করতে অর্পিতা ভেবেছিল এতদিনে খোঁজ শেষ হলো, কিন্তু না, এ তো অন্য রকমের কেস হয়ে দাঁড়ালো। কি করে বাবা মাকে যে সে সব বুঝিয়ে বলবে, আর বাবা মাও তো আশা করেছিল খুব। ভাবতে ভাবতেই কান্না পেয়ে গেল অর্পিতার। গাড়ি থামালো অর্পিতা, একটু জল খেতে ইচ্ছা করছে। তখনই মনে পড়ল, আরে জলের বোতল ব্যাগে আছে, আর ব্যাগটা তো সে আনতেই ভুলে গেছে। উফ, প্রায় 8 কিলোমিটার চলে এসছে, আবার গাড়ি ব্যাক করে যেতে হবে ওই বাড়িতে। ভেবেই খুব অস্বস্তি হতে লাগলো অর্পিতার। তখনই তার ফোন বেজে উঠল। দেখল উজান ওকে ফোন করছে। ফোনটা রিসিভ করতেই উজান বলল, অর্পিতা, তোমার ব্যাগটা। উজানকে কথা শেষ করতে না দিয়ে অর্পিতা বলল, হ্যাঁ আমি ব্যাগটা ফেলে এসছি, আমি গাড়ি ঘোরাচ্ছি, আমি যাচ্ছি এক্ষুনি। তখন উজান বলল, না না, তোমাকে আর আসতে হবে না, আমাকে তিলু এইমাত্র বলল তুমি নেমে যাওয়ার পরই ও লক্ষ্য করেছিল তুমি ব্যাগটা ফেলে গেছো, তাই ও দিয়ে এসছে তোমার ব্যাগটা। দেখো, তোমার গাড়ির ব্যাক সিটেই রেখে এসছে। কথাটা শুনেই পেছন ফিরে তাকালো অর্পিতা। সত্যিই তো, ব্যাক সিটে তার ব্যাগটা রাখা রয়েছে। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কিভাবে সম্ভব? কখন হলো এটা? সে তো লক্ষ্যই করেনি। সে নিশ্চিত সে নিজে তো এই ব্যাগটা ব্যাক সিটে রাখেনি। তবে অর্পিতা আজও বুঝতে পারে না সেদিন ঠিক কী ঘটেছিল। কে রাখলো ব্যাগটা ব্যাক সিটে? উজান? কিন্তু সে তো অর্পিতার সাথে নেমে আসেনি ওপর থেকে। তাহলে কি সত্যি তিলোত্তমা? বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এইরকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্যরাতকে। আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিও রহস্যরাত@gmail.com। আমি অবশ্যই তোমাদের ঘটনাও রহস্যরাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।